প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা যে যেখানে আছো নিজ গৃহে ইনশাল্লাহ ভালো আছো। আল্লাহর অশেষ মেহেরবানিতে আল্লাহ আমাদেরকে তোমাদের দোয়া ভালো রাখছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাথে আমি ইতিমধ্যে ইলিপসের উপরে 2টা ক্লাস নিয়েছি। আজকে আবার হাজির হয়েছি ইলিপসের 3য় ক্লাস, অর্থাৎ আজকের ক্লাসটা আমরা কিছু সময় ইলিপসের 2টা প্রপার্টিস নিয়ে কথা বলবো এবং এই ইলিপসের 2টা প্রপার্টিস শেষ হয়ে গেলে এটার উপর আমরা কিছু শিক্ষণফল শিখব, আর এটা শেখার পরে আমরা হাইপারবোলা চলে যাব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিজ গৃহে ইনশাল্লাহ ভালো থাকবে, ভালো আছো, এটাই আমাদের প্রত্যাশা। তো এবার আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আমরা লাস্ট ক্লাসে ইলিপস বুঝিয়েছিলাম। প্রথম ক্লাসটা ছিল ইলিপসের প্রপার্টিস নিয়ে কথা বলেছি। সেকেন্ড ক্লাসটা ইলিপসের উপরে কিছু আমরা প্রবলেম সলভ করেছি। আজকে ইলিপসের আরো 2টা নতুন শিক্ষণফল শিখব এবং সেই 2টা শিক্ষণফলের উপরে আমরা 2টা প্রবলেম সলভ করব এবং 2টা প্রবলেম সলভ করার পরে আমাদের যে সময়টা থাকবে সেই সময়টা নিয়ে আমরা হাইপারবোলায় চলে যাব। থ্যাংক ইউ। এবার শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থী, আজকে যে 2টা নতুন শিক্ষণফল নিয়ে কথা বলবো তার একটা হচ্ছে উপবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক নির্ণয়, অর্থাৎ প্যারামেট্রিক কোঅর্ডিনেটস যেটাকে বলি। আর একটা উপবৃত্তকে একটা সরলরেখা যদি স্পর্শ করে, সেই স্পর্শ করার শর্ত, স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক এবং স্পর্শকের সমীকরণ, আমরা এই 2টা শিক্ষণফল এই চ্যাপ্টারে নতুন ছিল। আমরা লাস্ট ক্লাস 2টাতে এই 2টা শিক্ষণফলের উপরে কোনো নলেজ অর্জন করি নাই। আমরা আজকে এই 2টার উপরে কথা বলবো। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা ভালো বুয়েটে বা ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন ভালো পজিশনে যারা যেতে চাও বা যারা ভালো স্থানে ভর্তি হতে চাও সহজ ভাষায়, তারা অবশ্যই এই 2টা শিক্ষণফল ভালোভাবে অর্জন করবে এবং এর উপর থেকে কিছু প্রবলেম নিজেরাই সলভ করবে, কারণ ভর্তি পরীক্ষায় এই 2টা শিক্ষণফলের উপরে কোশ্চেন থাকে। তো শুরু করা যাক। পরামিতিক স্থানাঙ্ক। এখন উপবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক জিনিসটা কি? আমরা একটা উপবৃত্তের চিত্র এখানে এঁকে রেখেছি। প্রিয় শিক্ষার্থী, এইখানে পি ছিল একটা কার্তেশীয় সমতলে চলমান বিন্দু, তোমাদের মনে আছে? যদি আমরা বলি পি বিন্দুর কার্তেশীয় সমতলে চলমান বিন্দু যদি হয়, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক হলো x এবং y এবং এটা কার্তেশীয় স্থানাঙ্ক। তাহলে পি বিন্দু কার্তেশীয় সমতলে একটা চলমান বিন্দু ছিল। এখন আমরা আজকে পি বিন্দুর পরামিতিক স্থানাঙ্ক কত হবে সেটা বের করব। আমরা জানি এই AC থেকে A এবং C থেকে A' এর দূরত্ব সমান এবং A থেকে A' এর নামটা ছিল বৃহৎ অক্ষ, তোমাদের নিশ্চয়ই মনে আছে। এই বৃহৎ অক্ষর দৈর্ঘ্য হচ্ছে টুয়াইস A। তাহলে আমরা এই টুয়াইস A এর সমান ব্যাস নেব। ব্যাস নিয়ে একটা বৃত্ত অঙ্কন করব, অর্থাৎ জায়গাটা কম, যদি বৃত্তটা ভালো হবে না তোমরা একটু দেখে নিবা। আমরা একটা বৃত্ত মোটামুটি নিয়েছি, অর্থাৎ এই বৃত্তের কন্ডিশন হলো এর ব্যাস হবে টুয়াইস A, অর্থাৎ ব্যাসার্ধ A। এখন পি বিন্দুর পরামিতিক স্থানাঙ্ক যদি বের করতে চাই, পি বিন্দু থেকে আমরা বৃহৎ অক্ষের উপর একটা লম্ব নিব পি থেকে n এবং এই লম্বটাকে যদি বর্ধিত করি তাহলে এইটা বৃত্তের সাথে মনে করো তোমরা কিউ বিন্দুতে সেট করলো। আবার রিপিট করছি, আমরা জানি পি বিন্দুর পরামিতিক স্থানাঙ্ক xy। পি বিন্দু থেকে বৃহৎ অক্ষের উপরে লম্ব নিলাম pn। এই লম্বটা একটু বর্ধিত করলে বৃত্তের সাথে মনে করো কিউ বিন্দুতে সেট করলো। কেন্দ্রের সাথে কিউ কে আমরা সংযোগ যদি করি, আমরা কেন্দ্রের সাথে কিউ কে সংযোগ করে দিলাম, তাহলে সংযোগ করলে এটা একটা কোণ উৎপন্ন করবে। এই কোণটা ধরলাম সাপোজ থিটা। কেন্দ্রের সাথে কিউ কে সংযোগ করলে যে কোণ হবে, কোণের মানটা যদি থিটা ধরি, এই থিটার নাম হচ্ছে উৎকেন্দ্রিক কোণ বা প্যারামিটার। এই উৎকেন্দ্রিক কোণ যদি হয় তাহলে আমরা চিত্র অনুসারে অবশ্যই বলতে পারবো
যে সি থেকে এন পর্যন্ত দূরত্বটা হলো x, আবার এন থেকে পি পর্যন্ত দূরত্বটা হলো y, এবং সি থেকে কিউ পর্যন্ত দূরত্বটা হবে a। সি থেকে কিউ পর্যন্ত দূরত্ব হচ্ছে রেডিয়াস হচ্ছে a। প্রিয় শিক্ষার্থী, আমরা এই ইলিপসটার স্ট্যান্ডার্ড ইকুয়েশন জানি x² / a² প্লাস y² / b² = 1। এটা ছিল আমাদের একটা ইলিপসের স্ট্যান্ডার্ড ইকুয়েশন। আমরা কি কাজ করতে যাচ্ছি? ইলিপসের উপরে পি বিন্দুর অবস্থান, এই পি বিন্দুর পরাবৈতিক স্থানাঙ্ক বের করব। পি বিন্দুর পরাবৈতিক স্থানাঙ্ক বের করতে যাই, তাহলে এই চিত্র অনুসারে যদি বলি আমরা cos θ c থেকে n বাই ও কিউ থেকে সি বা সি থেকে কিউ, আমরা ভূমি বাই অতিভুজ। এখান থেকে যদি বলি cos θ c থেকে n এর ভ্যালু 1 জানি আমরা x, এবং c থেকে q এর ভ্যালু হচ্ছে a, সো x a into cos θ। আমরা x এর যে মানটা পেয়ে গেছি, x এর মানটা হচ্ছে a into cos θ। আমরা যেহেতু এই পরাবৈতিক কাজ করতে যাচ্ছি, এখানে x এর জায়গায় মানটা বসাই দেই a into cos θ এর হোল স্কয়ার বাই a স্কয়ার, y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস টু 1। এখান থেকে আরেকটু কাজ করলে a স্কয়ার cos স্কয়ার θ বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস টু 1। এখান থেকে a স্কয়ার কাটা গেলে থাকবে cos স্কয়ার θ প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস টু 1, সো y square by b square equals to 1 minus cos square theta. Then y square equals to b square, 1 minus cos square means sin square theta. Then y equals to b sin theta. আমরা এটাকে বলবো x is equal to a cos theta, আর এটা ইকুয়েশন নাম্বার দিলাম 1 আর এটা নাম্বার দিলাম 2। তাহলে এই যে পি বিন্দু, এই পি বিন্দুর প্যারামেট্রিক কোঅর্ডিনেটস হচ্ছে a cos θ b sin θ, যেটাকে বলি পি বিন্দুর পরামিতিক স্থানাঙ্ক। আমরা এখানে লিখেও রাখছি তোমাদের সুবিধার জন্য। পি বিন্দুর পরামিতিক স্থানাঙ্ক মান হবে a cos θ এবং b sin θ, এবং পি বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক x এবং y। তাহলে আমরা যখন আমাদের প্রবলেম সলভ করব, তখন যদি একটা বিন্দুর পরামিতিক স্থানাঙ্ক বের করতে বলে বা প্যারামেট্রিক কোঅর্ডিনেটস বের করতে বলা হয়, তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করব, অর্থাৎ a cos θ and b sin θ। a cos θ b sin θ হচ্ছে যে পি বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক xy হলে তার প্যারামেট্রিক কোঅর্ডিনেটস হবে a cos θ b sin θ। প্রিয় শিক্ষার্থীরা, এখন এই থিটার মান বলছিলাম আমরা উৎকেন্দ্রিক কোণ, তাহলে থিটার মানটা একটু বের করব কিভাবে? যদি বলি 2 নং সমীকরণকে 2/1, সো এটা b into sin θ then a into cos θ equals to y by x। আমরা 2 নং সমীকরণকে ভাগ করেছি 1 নং সমীকরণ দ্বারা, দেন এটাকে লেখা যাবে tan θ a into y b into x। এটাকে আরেকটু মডিফাই করলে θ equals to tan inverse a into y by b into x, অর্থাৎ থিটার মান বলেছিলাম উৎকেন্দ্রিক কোণ, সো এই উৎকেন্দ্রিক কোণ থিটার মান হবে tan ইনভার্স a y by b x। প্রিয় শিক্ষার্থী, আমরা দুটো জিনিস শিখেছি, একটা বিন্দুর পারমাণবিক স্থানাঙ্ক এবং এই স্থানাঙ্কটা বের করতে গেলে উৎকেন্দ্রিক কোণের প্রয়োজন হবে, সেই কোণের মান। আমরা এই শিক্ষণফলের উপরে একটা প্রবলেম সলভ করব, এরপরে নেক্সট শিক্ষণফলে যাব। দেখা যাক, একটু মুছে ফেলি।
প্রিয় শিক্ষার্থী, আবার মনে করাই দিচ্ছি, আমরা বলেছি যারা ভর্তি পরীক্ষায় ভালো করতে চাও বা ভালো করার মানসিকতা গ্রো করতেছো, তারা অবশ্যই এই শিখন পোর্টাল করে একটা এমসিকিউ সিকিউ এর জন্য প্রিপারেশন নেবে। আমরা একটা প্রবলেম লিখি, নাইন এক্স স্কোয়ার plus 25 into y square equals to 225 এই উপবৃত্তের দুটো বিন্দু দিলাম, একটা হচ্ছে 3,0 আর একটা হচ্ছে 5,3 বিন্দুর এত বিন্দুর পরামিতিক স্থানাঙ্ক নির্ণয় করো। একটা প্যারামিটার ইকুয়েশন আছে 9x² 25y² 225। বলা হলো এখানে দুটো বিন্দু দেখাতে চাচ্ছি আমরা, যে এই দুটো বিন্দুতে এই প্যারাবোলার বা ইলিপসের প্যারামেট্রিক কোঅর্ডিনেটসটা কত হবে এটা বের করতে হবে। তাহলে আমাদের সমীকরণটা ছিল 9x² plus 25y² equals to 225। প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু সকল সমীকরণকে এই স্ট্যান্ডার্ড ইকুয়েশন অর্থাৎ x² by a square y² by b square equals to 1 এই সমীকরণে কনভার্ট করব। আমরা এটাকে যদি ভাগ করি 9x² by 225 25y² by 225 equals to 1, so x² by 25 y² by 9 equals to 1। এটাকে আরেকটু সাজায় লিখলে x² by 5² y² by 3² equals to 1, so a equals to 5 b equals to 3। আমরা এই পর্যন্ত বের করব a এবং b এর ভ্যালু। প্রিয় শিক্ষার্থী, আমরা কি বের করতে চেয়েছিলাম? একটা বিন্দুর পরামিতিক স্থানাঙ্ক অর্থাৎ 3,0 মনে করে একটা বিন্দু, 3,0 বিন্দুটা কি বিন্দু? একটা কার্তেশীয় স্থানাঙ্ক। আমরা এই কার্তেশীয় স্থানাঙ্কর পরামিতিক স্থানাঙ্কটা কত হবে এটা বের করব। এই কার্তেশীয় স্থানাঙ্ককে যদি পরামিতিক স্থানাঙ্ক বের করতে যাই, প্যারামেট্রিক কোঅর্ডিনেটস বের করার ফর্মুলা জানি। আমাদের কি জানা আছে এখানে? x equals to a cos theta আর y equals to b sin theta। আমাদের এই মানটা আছে স্থানাঙ্কের মান। তাহলে x cos theta যদি বের করতে চাই, এখন এই থিটার মানটা দরকার। যে শিক্ষার্থী, থিটার মান বের করার পক্ষে আমরা শিখেছি থিটা ইকুয়ালস টু, সাপোজ দুইটা বিন্দু আছে, একটা হচ্ছে 3,0 এত বিন্দুতে থিটা ইকুয়ালস টু, আমরা থিটা বের করব কিভাবে? tan ইনভার্স ay বাই bx। এই tan ইনভার্স ঠিক আছে, এখন a আমরা জানি বলতে কত 3, এখানে tan ইনভার্স a বলতে 5 y। আমরা যেই বিন্দুতে বের করব সেই বিন্দুতে x এবং y এর মানটা বলতে 3 হচ্ছে x এর ভ্যালু, y এর ভ্যালু 0। এই বিন্দুতে বের করতে যাচ্ছি যেহেতু y এর মান হচ্ছে 0 বাই b। আমরা b এর মান জানি 3 আর x এর ভ্যালুটা হচ্ছে 3, সো tan ইনভার্স 0 দেন 0। তার মানে থিটা এর ভ্যালু বের করে নেব ওর পাশে, এটা অঙ্কের অংশ, অঙ্কের মধ্যে থাকতে হবে। আমরা যে থিটার মানটা চেয়েছি থিটার মানটা হচ্ছে 0। তাহলে এই থিটার মান যখন 0 হবে, এখানে যদি x এর মান বের করতে যাই, এর ভ্যালু হলো 5 ইনটু cos থিটা, তার মানে cos 0 equals to 5। দেন এই b এর একটা মান জানা আছে, b কত ছিল? 3 ইনটু sin থিটা 0, দ্যাটস 0। সুতরাং এই 3,0 বিন্দুর যদি আমরা প্যারামেট্রিক কোঅর্ডিনেটস বের করতে যাই, সেই মানটা হবে 5,0। আরেকটা বিন্দু যদি আমরা বলেছিলাম 5,3, তাহলে 5,3 বিন্দুতে, এই বিন্দুতে যদি আমরা যখন বের করব,
তাহলে এই বিন্দুতে বের করার জন্য ঠিক sin থিটার মানটা ভিন্ন হবে। আমরা এই বিন্দুতে থিটার মানটা একটু বের করে নেই। থিটা ইকুয়ালস টু tan ইনভার্স ay by bx, দেন tan ইনভার্স এর একটা মান জানি, এর মানটা হচ্ছে 5 and y, এখানে বললাম y এর মানটা হচ্ছে 3 5। আমরা b এর মান জানি, এখানে b is equal to 3 আর x এর ভ্যালু হচ্ছে 5, then tan inverse 1, so tan inverse tan pi by 4, then theta equals to pi by 4। তো শিক্ষার্থী আমরা 5,3 এই একটা বিন্দু নিলাম বা এই বিন্দুতে যাচ্ছি বা এই উপবৃত্তের ক্ষেত্রে প্যারাবোলিক কোঅর্ডিনেটসটা কত হবে সেটা বের করব। তাহলে এই বিন্দুর মধ্যে থিটার মানটা হচ্ছে পাই বাই 4। আমরা যে পাই বাই 4 বলি তো ওই বিন্দুতে x এর মানটা কত হবে এখন? তাহলে x equals to a into cos theta, then আমরা এর মান জানি 5, cos into theta মান পাই বাই 4, so 5 into 1 by root over 2। আবার যদি বলি y এর মানটা b into sin theta, so b এর মানটা হচ্ছে 3 sin pi by 4, 3 1 by root 2, then একটা কোঅর্ডিনেটস এর 5 root 2 আর হচ্ছে 3 root over 2। আমরা এই দুটো মান পেয়ে গেছি। প্রিয় শিক্ষার্থী আমরা কি শিখলাম? একটা ইলিপসের ইকুয়েশন দেয়া ছিল, আমরা সেই ইলিপসের দুটো বিন্দু নিয়েছি আমাদের ইচ্ছা মতো, বলেছি এই দুটো বিন্দুতে এই ইলিপসের ক্ষেত্রে প্যারামেট্রিক কোঅর্ডিনেটসটা কত হবে এটা বের করব। তাহলে আমরা এই প্যারামেট্রিক কোঅর্ডিনেটস বের করার ফর্মুলাটা আগে শিখেছি। এটা ছিল x এর যে মানটা হবে সেটা a cos থিটা b sin থিটা, আমরা সেই অনুসারে দুটো মান বের করেছি। আমি আশা করি তোমরা শিখতে পেরেছো এবং এইভাবে নিজেদের ইচ্ছামতো বিভিন্ন মান ধরে কনিক্স তৈরি করে সেখান থেকে আমরা এই মানটা বের করা শিখব। এটা বিশেষ করে এমসিকিউ তে বিভিন্ন জায়গায় থাকতে পারে, সে ছোট আকারের সিকিউর মধ্যেও থাকতে পারে। সুতরাং আমাদের এই শিক্ষণফলটা আগে শিখি নাই বিধায় আজকে আমরা শিখে নিলাম। প্রিয় শিক্ষার্থী আমরা সেকেন্ড শিক্ষণফল নিয়ে কথা বলবো। এটা হচ্ছে একটি উপবৃত্তের স্পর্শকের সমীকরণ, স্পর্শকের শর্ত এবং স্পর্শ বিন্দু নির্ণয়। আমরা একটু বুঝছেন এটা দ্বিতীয় শিক্ষণফলটা অবশ্যই ভর্তি পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা ইলিপসকে কোন সরলরেখা দিয়ে স্পর্শ করে সেই স্পর্শকের শর্ত কি হবে? আমরা দেখি প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা সমীকরণ নিলাম x স্কয়ার বাই a স্কয়ার y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস টু 1। এটা একটা ইলিপসের ইকুয়েশন। আমরা কি শিখতে যাচ্ছি? একটা ইলিপসকে একটা সরলরেখা স্পর্শ করবে, মানে কি? আমরা একটু নরমাল চিত্র দেখাই। এটা সেন্টার যদি হয় এরকম একটা সরলরেখা যদি অতিক্রম করে, তাহলে একটা সরলরেখা একটা ইলিপসকে স্পর্শ করতে হয়, তাহলে কি শর্ত সাপেক্ষে ইলিপসকে সরলরেখাকে স্পর্শ করবে আমরা এটা আগে বের করব। একটা সরলরেখার সমীকরণ ধরে নিলাম y mx c। এটা একটা ইলিপসের ইকুয়েশন, এটা একটা সরলরেখার সমীকরণ। আমার কথা হলো এই ইলিপসকে এই সরলরেখাটা যে স্পর্শ করবে সে কি কন্ডিশনে স্পর্শ করবে আমরা কন্ডিশনটা বের করব। এক নম্বর সমীকরণ থেকে এখানে y স্কয়ার আছে, x স্কয়ার বাই a স্কয়ার, y স্কয়ার এর একটা মান জানা আছে mx c, এটা হোল স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস টু 1। শিক্ষার্থীরা আমরা একটা সরলরেখাকে আরেকটা সরলরেখা হোক বা একটা বৃত্তকে আরেকটা বৃত্ত স্পর্শ করে তখন আমরা অপনয়ন পদ্ধতি ইউজ করি। তাই এই y এর স্থানে রিপ্লেস করে mx c বসাইলাম। এটা থেকে x স্কয়ার যদি লসাগু করি a স্কয়ার b স্কয়ার, ঠিক আছে, এখানে b স্কয়ার এন্ড x স্কয়ার, a স্কয়ার ইনটু mx c এর হোল স্কয়ার ইকুয়ালস টু 1। এটা থেকে আরেকটু সমাধান করলে ab স্কয়ার x স্কয়ার প্লাস a স্কয়ার m স্কয়ার x স্কয়ার প্লাস টুয়াইস m c a x একবারে গুণ করে নিলাম
a স্কয়ার এন্ড c স্কয়ার, আমাদের একটু মিস্টেক করেছি, c স্কয়ার হবে m স্কয়ার কে সূত্র ভাঙলে x স্কয়ার m স্কয়ার a স্কয়ার টুয়াইস m c a স্কয়ার এন্ড a স্কয়ার এন্ড c স্কয়ার, দেন ইকুয়ালস টু এখানে a স্কয়ার এন্ড b স্কয়ার ছিল। আমরা সব এক পক্ষে নিয়ে আসলে একটা x স্কয়ার কমন নেওয়া যায়, x স্কয়ার কমন নিলে b স্কয়ার প্লাস a স্কয়ার এন্ড m স্কয়ার, এখানে থাকে টুয়াইস m c a স্কয়ার x প্লাস a স্কয়ার c স্কয়ার মাইনাস a স্কয়ার এন্ড b স্কয়ার ইকুয়ালস টু 0। তো সেক্ষেত্রে আমরা এটাকে সলভ করেছি, a স্কয়ারের সূত্রে ভাঙায়া ক্যালকুলেশন করে সব এক পক্ষে নিয়ে এসে সমীকরণ পেয়ে গেছি। আমরা এই সমীকরণটা x এর ঘাত বা পাওয়ার 2, আমরা দ্বিঘাত সমীকরণ শিখেছি, অর্থাৎ বহুপদী এবং বহুপদী সমীকরণ, পলিনোমিয়াল এন্ড পলিনোমিয়াল ইকুয়েশন। আমরা পলিনোমিয়ালের ভিতরে দেখেছি যখন x এর ঘাত বা পাওয়ার 2 থাকে তখন সেই সমীকরণের দুইটা মূল থাকে। আমরা নিঃসন্দেহে এটাকে সলভ করলে x এর দুইটা মান পাবো। এখন প্রিয় শিক্ষার্থী, এই যে ইলিপসটা নিয়েছি আমরা, ইলিপসের উপর সমীকরণটা ছিল x স্কয়ার y স্কয়ার। সুতরাং একটা x এবং y এর অক্ষের সাপেক্ষে যখন সমানভাবে প্রতিসম হয় তখন এই সরলরেখাটা ইলিপসকে ছেদ করলে স্পর্শবিন্দুর স্থানাঙ্কের মান দুটো সমান থাকবে, অর্থাৎ মূলদ্বয় সমান হবে। আর যখন মূলদ্বয় সমান হবে, তোমরা আমি শিখেছিলাম চ্যাপ্টার 4 এ পলিনোমিয়ালের ভিতরে যখন একটা পৃথক বা নির্চাক বের করতে হয়, পৃথকের মানটা যখন 0 হয় তখন পৃথকের মান 0 হইলে সেই সমীকরণটা থেকে আমরা জানি মূলদ্বয় সমান হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা যেই সমীকরণটা নিয়েছি এই সমীকরণের ভিতরে x এর উপর স্কয়ার থাকাতে দুইটা মূল আছে, মূল দুইটা সমান হবে। আর যদি সমান হয় তার পৃথকটা কি হবে বলে বা নির্চায়ক, পৃথক বা নির্চায়ক যেটা আমরা বের করি, এই পৃথক নির্চায়ক সূত্র কি ছিল b স্কয়ার মাইনাস 4 ইনটু ac। আমরা অল্প কয়েকটা ক্লাস আগে শেষ করেছিলাম। তাহলে b স্কয়ার মাইনাস 4ac, যদি এটা b স্কয়ার মাইনাস 4ac বলি তাহলে এখানে b স্কয়ার, b এর উপর স্কয়ার বলতে কি বোঝায়, x এর সহগ ছিল b, অর্থাৎ টুয়াইস amc a স্কয়ার, এটা হবে b স্কয়ার মাইনাস 4ac, a বলতে বোঝাবে b স্কয়ার প্লাস a স্কয়ার m স্কয়ার, a এন্ড c বলতে বোঝাবে মাইনাস, সরি c এর মানটা হচ্ছে a স্কয়ার c স্কয়ার মাইনাস a স্কয়ার এন্ড b স্কয়ার। আবার বলছি ax স্কয়ার সমীকরণটা মনে আছে তোমাদের, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। এই শিক্ষার্থী, এটা একটা দ্বিঘাত সমীকরণ। যদি এটা দ্বিঘাত সমীকরণ হয়, এই সমীকরণের পৃথক বা নির্চায়কের ফর্মুলা ছিল b স্কয়ার মাইনাস 4ac। আমরা যদি এখান থেকে পৃথক বের করি তাহলে b স্কয়ার মাইনাস 4a and c, এটাকে আরেকটু সাজাই দিলে 4m স্কয়ার c স্কয়ার a টু দি পাওয়ার 4 মাইনাস একটা 4, ঠিক আছে, আমরা যদি গুণ করি তাহলে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার মাইনাস a স্কয়ার b টু দি পাওয়ার 4 প্লাস a টু দি পাওয়ার 4 c স্কয়ার m স্কয়ার মাইনাস a টু দি পাওয়ার 4 b স্কয়ার m স্কয়ার, এটা গুণ করেছি b স্কয়ার m স্কয়ার। একটু যদি ক্যালকুলেশন আর একটু কাজ ইকুয়ালস টু এটা নিশ্চয় বের করলে 4m স্কয়ার c স্কয়ার a4 মাইনাস 4a স্কয়ার b স্কয়ার c স্কয়ার প্লাস 4a স্কয়ার b4 মাইনাস 4a4 c স্কয়ার m স্কয়ার প্লাস 4a4 b স্কয়ার m স্কয়ার। আমরা কিছু একটা মান কাটা যাবে, 4a স্কয়ার b স্কয়ার কত আছে, 4m স্কয়ার a4 b4, এখান থেকে m স্কয়ার a4 c4 এই মানটার সাথে আমরা এই মানটাকে বাদ দিয়ে দেব। এটাকে একটু সাজায় একটা 4 কমন নেওয়া যাবে, এখান থেকে একটা a স্কয়ার কমন নেওয়া যাবে, দেন একটা b স্কয়ার কমন নেওয়ার সুযোগ আছে। আমরা এটা আগে লিখলাম, এখান থেকে b স্কয়ার, এটাকে আগে লিখলে প্লাস a স্কয়ার m স্কয়ার মাইনাস c স্কয়ার, এটা হচ্ছে আমার পৃথকের ভ্যালু বা নির্চায়কের ভ্যালু।
প্রিয় শিক্ষার্থী, এটা যদি পৃথক বা নির্ণায়ক বলি আমরা বলেছিলাম যে আমাকে যে ইলিপসের স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব, সেই ইলিপসের ক্ষেত্রে এই সরলরেখাটা যখন স্পর্শ করবে, স্পর্শ বিন্দু দুইটা মান পাবো, মান দুইটা সমান হবে। তাহলে মান দুটো যদি সমান বলি, তাহলে সমান নির্ণায়কের মান কত ছিল? যখন কোনো দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় সমান হয় এবং বাস্তব হয় তখন নির্ণায়ক সমান 0। তাহলে সেই শর্ত সাপেক্ষে আমরা বলবো এটার মান ইকুয়ালস টু 0। শিক্ষার্থী, এখান থেকে বলা যাবে b স্কয়ার প্লাস a স্কয়ার m স্কয়ার মাইনাস c স্কয়ার ইকুয়ালস টু 0, where a স্কয়ার and b স্কয়ার নট ইকুয়ালস টু 0। আমরা যদি বলি বা এখান থেকে অতএব c স্কয়ার ইকুয়ালস টু b স্কয়ার প্লাস a স্কয়ার and m স্কয়ার, then c equals to plus minus b square plus a square and m square। প্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে কোন সরলরেখা যদি কোনো ইলিপসকে স্পর্শ করে, আমরা আবার বলছি একটা সরলরেখা একটা ইলিপসকে স্পর্শ করবে, যেই বিন্দুতে স্পর্শ করবে আমরা এই স্পর্শ করার কন্ডিশন বের করতে চাচ্ছিলাম। তাহলে একটা ইলিপসকে একটা সরলরেখা যখন স্পর্শ করবে তখন স্পর্শ করার শর্ত হলো c equals to plus minus root over b square plus a square m square। যদি এই কন্ডিশনটা মানা হয় বা এই শর্তটা মানেন, তাহলে একটা ইলিপসকে একটা সরলরেখা স্পর্শ করবে। যে শিক্ষার্থী স্পর্শ করার কন্ডিশন শেখার পরে যেই বিন্দুতে স্পর্শ করেছে আমরা এই স্পর্শ বিন্দুটার স্থানাঙ্ক জানতে হবে এবং স্পর্শকের সমীকরণ। আমরা স্পর্শকের সমীকরণ বলেছিলাম y = mx + c। যদি আমরা এই সমীকরণটাকে y = mx, ঠিক আছে, এই যে c যেখানে আছে, c এর মানটা বসায় দিলে প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার প্লাস a স্কয়ার m স্কয়ার, এই মানটাকে বলবো স্পর্শকের সমীকরণ। যে শিক্ষার্থী, আমরা কি কি শিখলাম? একটা ইলিপসের সমীকরণ দেয়া থাকবে, একটা সরলরেখার সমীকরণ দেয়া থাকবে। একটা ইলিপস যদি একটা সরলরেখা স্পর্শ করে, তাহলে সেই কি কন্ডিশনে স্পর্শ করবে? সেই কন্ডিশনটা হচ্ছে c প্লাস মাইনাস b স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস m স্কয়ার। আমরা স্পর্শকের কন্ডিশন পেয়ে গেছি। প্রিয় শিক্ষার্থী, কন্ডিশনটা পাওয়ার পরে যদি ওই স্পর্শকের সমীকরণ তোমাকে জানতে চায়, অর্থাৎ এই সরলরেখাটার সমীকরণ, আমরা সূত্রটা আগেই জানি y mx + c ছিল। তাহলে যেখানে c ছিল আমরা c এর মানটা যদি বসাই দেই, তাহলে একটা মান পাবো √b² + a² m²। আমরা এই মান থেকেও স্পর্শকের সমীকরণটা বের করার সুযোগ পাবো। প্রিয় শিক্ষার্থী, যদি স্পর্শ বিন্দুর স্থানাঙ্কটা জানা থাকতো, মনে করে এখানে একটা বিন্দু আছে x1 y1, আমরা এইটুকু শেষ করেছি, এটা বলতে বলি, অর্থাৎ একটা সরলরেখা একটা উপবৃত্তকে স্পর্শ করার শর্ত হচ্ছে c √b² a² m²। এটার নাম হচ্ছে স্পর্শ করার কন্ডিশন। আশা করি তোমরা এটা বুঝেছো। আমরা হয়তো অনেক স্টুডেন্টের কোশ্চেন থাকতে পারে যে আমরা কেন এত থিওরি নিয়ে কথা বলছি। প্রিয় শিক্ষার্থী, তুমি যখন তোমার শিখন ফলের প্র্যাকটিক্যালি নলেজটা থাকবে বা এটা কিভাবে আসছে এটা জানতে পারবে, তখন অবশ্যই তুমি সেখান থেকে যে প্রবলেম তোমাকে দেয়া হোক তুমি প্রবলেম সলভ করতে পারবে। আর যদি আমরা সূত্র বা শিখন ফল মুখস্থ করে অঙ্ক করতে যাই, তাহলে সেই অঙ্ক তুমি যেখানে করতে যাবে সেখানে বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকবে বা আটকে যাবে। এই জন্য সবসময় শুধু এইটা না, এরপরে আমরা বলবিদ্যা পড়াবো, আমরা অনেক থিওরিটিক্যাল চ্যাপ্টারের মতো, এরপরে স্ট্যাটিক্স এন্ড ডাইনামিক্স আছে, এগুলো সম্পূর্ণ থিওরিক্যাল বিষয়। এখানে প্রবলেমও থাকবে, থিওরিক্যাল বিষয় থাকবে। আমার থাকবে তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আগে থিওরিক্যাল বিষয়গুলোর ফুল নলেজ অর্জন করবে। থিওরিক্যাল বিষয় নলেজ অর্জন করার পরেই কেবলমাত্র যখন প্রবলেম সলভ করতে যাবে, তখন যে কোনো ধরনের সৃজনশীল তোমাকে দেয়া হোক তুমি অবশ্যই সেটা অ্যানসার করতে পারবে ইনশাআল্লাহ। তো আমরা কোথায় ছিলাম? একটা ইলিপসের ইকুয়েশন ছিল, একটা সরলরেখার সমীকরণ ছিল। সরলরেখাটা ইলিপসকে স্পর্শ করছে, স্পর্শ করার কন্ডিশন পেয়েছি, স্পর্শকের সমীকরণ পেয়ে গেছি। এখন যদি বলা হতো যে একটা স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে, স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক বের করব, তার আগে যদি আমাকে একটা বিন্দু দেয়া থাকতো, সাপোজ x1 y1 মনে করো,
এই x1 y1 একটা বিন্দু দেয়া আছে, এই ইলিপসের সমীকরণটা দেয়া আছে। আমাকে আমরা কি বের করব, এটা বের করব স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক। প্রিয় শিক্ষার্থী, আমরা মনে করলাম যে আমাকে এই ইলিপসকে এই সরলরেখাটা যেখানে স্পর্শ করেছে স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক ধরেছি x1 y1। যদি x1 y1 ধরি তাহলে অবশ্যই আমাকে এই ইলিপসের সমীকরণটা দাঁড়াবে x x1 a স্কয়ার প্লাস y y1 b স্কয়ার ইকুয়ালস টু 1। প্রিয় শিক্ষার্থী, তোমরা ফার্স্ট ইয়ারে শিখেছো একটা সরলরেখাকে যদি একটা বৃত্তকে একটা সরলরেখা স্পর্শ করে সেখানে শর্ত ছিল x x1 y y1 প্লাস g x প্লাস x1 y প্লাস y1। সেই ফর্মুলা থেকে আমরা বলতে পারবো এই ইলিপসটাকে যদি এই সরলরেখা স্পর্শ করে স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক যদি আমরা x1 y1 ধরি তো এই x1 y1 বিন্দুগামী যে সরলরেখা এই সরলরেখাটার সমীকরণ হবে এটা। দ্যাট ইজ এই সমীকরণটারই আমাদের নাম হচ্ছে y mx c। আমরা এটাকে বলেছি একটা ইলিপসের ইকুয়েশন, এটা একটা সরলরেখার ইকুয়েশন। এখন এই সরলরেখাটা যদি একটা বিন্দু চিন্তা করতাম আমরা x1 y1, এই বিন্দু থেকে যে সরলরেখাটা অতিক্রম করবে সেই সরলরেখার সমীকরণ হবে এটা। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি এই সমীকরণটা থেকে বলি x x1 a স্কয়ার অর্থাৎ y y1 b স্কয়ার ঠিক আছে ইকুয়ালস টু 1 মাইনাস x x1 a স্কয়ার। এটা থেকে আমি y এর মানটা বের করতে যাচ্ছি, y ইকুয়ালস টু b স্কয়ার বাই y1 1 মাইনাস x x1 বাই a স্কয়ার। এটা আরেকটু কাজ করলো y ঠিক আছে b স্কয়ার বাই y1 মাইনাস এটা b স্কয়ার a স্কয়ার থাকলো x1 y1 ইনটু x। আমরা এটা এর সাথে গুণ করলে এরকম থাকবে, 1 এর সাথে গুণ করলে তুমি পাচ্ছ b স্কয়ার বাই y স্কয়ার। এটার সাথে গুণ করলে থাকে b স্কয়ার বাই a স্কয়ার ঠিক আছে x x1 y1 ইনটু x। আমরা এই সমীকরণটা মূলত নাম্বার দিলাম সাপোজ 3। এটা 3 নাম্বার সমীকরণ মনে করি শিক্ষার্থীরা। 2 নাম্বার সমীকরণটা ছিল y mx c। y mx c মানে কি এইটা স্পর্শকের সমীকরণ তাকে এই ইলিপসটাকে স্পর্শ করবে। আমরা ধরেছি ইলিপসের উপর একটা বিন্দু, সেই বিন্দুর কোঅর্ডিনেটস নিলাম x1 y1। এই x1 y1 বিন্দু থেকে যে সরলরেখাটা অতিক্রম করছে সেই সরলরেখার সমীকরণ হলো এটা। দ্যাট ইজ সমীকরণটাকে আমরা এই সমীকরণের সাথে কম্পেয়ার করার জন্য স্ট্যান্ডার্ড মনোটিকন মিলিয়ে নিয়েছি। এখন যদি 2 এবং 3 নং এর সাথে কম্পেয়ার করি 2 ও 3 নং হইতে, তাহলে 2 নং এবং 3 নং সমীকরণ থেকে কম্পেয়ার করব y mx c। আমরা একটু নিচের অংশ মুছে দেই। y mx c যদি বলি তাহলে এইখানে যে c আছে c আর এখানে x এর সাথে সবটা এটুকুর মান হলো m, এইটা হবে c। তো ওই সমীকরণের সাথে কম্পেয়ার করলে বলতে পারবো c ইকুয়ালস টু b স্কয়ার বাই y1। আমরা যদি c এর মান বলি তাহলে b স্কয়ার বাই y1 বা y1 ইকুয়ালস টু b স্কয়ার বাই c বলতে পারবো। যেখানে যে বিন্দুতে আমরা স্পর্শ করছেন স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক যদি বলি তাহলে b স্কয়ার y মানটা হচ্ছে b স্কয়ার বাই c। তো শিক্ষার্থী এখান থেকে সেকেন্ড অপশন অর্থাৎ x এর সহগ হলো এটুকু, তাহলে m ইকুয়ালস টু আমরা বলতে পারবো m ইকুয়ালস টু মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার x1 বাই y1। আমরা মূলত কাজটা কি করব, এই x1 এবং y1 এর মানটা বের করব। তাহলে x1 y1 এর মান বের করতে গিয়ে দুটো ইকুয়েশনের সাথে কম্পেয়ার করলে আমরা এই মানগুলো পেয়ে গেছি। দেন y1 এর যে মানটা পাওয়া গেছে আমরা এই মানটা এখানে বসাই দিই তাহলে x1 এর মান পেয়ে যাব। যেমন এটা থেকে m স্কয়ার m ইকুয়ালস টু মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার ইনটু এই x1 ঠিক আছে বাই y এর মান জানা আছে, y এর মান আছে b স্কয়ার বাই c ছিল, এই c টা উপরে দিয়ে দিলাম। প্রিয় শিক্ষার্থী এখান থেকে যদি তুমি নাও m ঠিক আছে b স্কয়ার বাদ হয়ে গেলে মাইনাস c x1 বাই a স্কয়ার। দেন আমার দরকার x1 এর ভ্যালু, x1 ইকুয়ালস টু
এম এ স্কয়ার বাই সি একটা মাইনাস আছে। প্রিয় শিক্ষার্থী, আমরা কি বের করতে যাচ্ছিলাম? আমরা বের করব একটা ইলিপসকে একটা সরলরেখা স্পর্শ করবে, যেই বিন্দুতে স্পর্শ করবে সেই বিন্দুর কোঅর্ডিনেটস বা স্থানাঙ্ক। সো আমরা x1 এর মানও জানি, y এর মানও জানি। মানটা কি পেয়ে গেলাম? m a স্কয়ার বাই c আর b স্কয়ার বাই c। এটা হচ্ছে আমাদের যে বিন্দুতে একটা সরলরেখাকে একটা ইলিপস স্পর্শ করেছে, তাহলে স্পর্শ বিন্দু আমরা লিখে রাখি পাশে, স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক হবে মাইনাস m a স্কয়ার বাই c দেন b স্কয়ার বাই c। একটা হচ্ছে মাইনাস m a স্কয়ার বাই c b স্কয়ার বাই c। এটা কি জিনিস? কোন ইলিপসকে যদি কোন একটা সরলরেখা, দ্যাট ইজ সরলরেখাটা y mx c এর ফরম্যাটে থাকে, তাহলে আমরা যেই বিন্দুতে স্পর্শ করবে আমরা সেই স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক বের করব দিস এই ইকুয়েশনের মাধ্যমে, এই পয়েন্টের মাধ্যমে। প্রিয় শিক্ষার্থী, আমরা কি কি শিখলাম এই থিওরিটা দ্বারা? এটাকে আবার রিভিউ করি। আমাদের একটা ইলিপসের ইকুয়েশন দেয়া থাকবে, একটা সরলরেখার সমীকরণ দেয়া থাকবে। যদি এই ইলিপসকে এই সরলরেখা স্পর্শ করে, ইলিপসটাকে সরলরেখা স্পর্শ করে, তাহলে কি শর্ত সাপেক্ষে স্পর্শ করবে? আমরা যেই শর্ত সাপেক্ষে স্পর্শ করবে আমরা সেই শর্তটা বের করার কন্ডিশন আছে c প্লাস মাইনাস √b স্কয়ার a স্কয়ার প্লাস m স্কয়ার। এই কন্ডিশনটা যখন মানবো আমরা, এটা স্পর্শ করার কন্ডিশন। সেকেন্ড অপশন হচ্ছে, যদি আমাকে স্পর্শকের সমীকরণ বের করতে বলে, যে শিক্ষার্থী এখানে দুটো জিনিস, যদি স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক জানা থাকে এবং ইলিপসের ইকুয়েশনটা জানা থাকে, তখন আমরা এই সূত্রের সাহায্যে, অর্থাৎ x x1 বাই a স্কয়ার y y1 বাই b স্কয়ার ইকুয়ালস টু 1, আমরা এই ফর্মুলার সাহায্যে স্পর্শ বিন্দুর স্পর্শকের সমীকরণ বের করব। আবার বলছি, যদি ইলিপসের স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক x1 y1 জানা থাকে এবং ইলিপসের সমীকরণটা জানা থাকে, তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করব। আর যদি কখনো সমীকরণটা দেয়া থাকে, তাহলে সেখানে এই ফর্মুলাটা বের করতে পারবো। প্রিয় শিক্ষার্থী, 3 নাম্বার অপশন দরকার হবে আমাকে, যে বিন্দুতে সরলরেখাটা স্পর্শ করেছে, আমাকে স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক। তাহলে m a স্কয়ার বাই c b স্কয়ার বাই c, এই তিনটা শিক্ষণফল আমাদের নতুন ছিল, আমরা আগে শিখি নাই। স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক এবং স্পর্শকের সমীকরণ। আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছো এবং বুঝলেই মনে রাখতে পারবে, কিন্তু মুখস্থ করে মনে রাখার সুযোগ কম বা মনে রাখা ঠিক নয়। আমরা তোমাদেরকে বলবো প্রত্যেকটা স্টেপ কিভাবে আসছে এখান থেকে আমরা দেখিয়েছি। আশা করি তোমরা বুঝেছো এবং বাসায় দুই একটা প্র্যাকটিস করলে এখান থেকে পাবে। আমরা এই সংক্রান্ত একটা প্রবলেম সলভ করব। আমরা একটা ইলিপসের ইকুয়েশন নিব, একটা সরলরেখার সমীকরণ নিব। যেমন p এর মান কত হলে y mx p, রেখাটি এই রেখাটি একটা ইলিপসকে স্পর্শ করবে, x স্কয়ার প্লাস 4y স্কয়ার ইকুয়ালস টু 20। এত উপবৃত্তকে স্পর্শ করে। p এর মান কত হইলে এই রেখাটি এই ইলিপসটাকে বা উপবৃত্তকে স্পর্শ করবে? এটা হলো একটা মান, শর্ত। সেকেন্ড আমরা বের করছে স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক কত। স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। আমরা কি কি বলছি? একটা সরলরেখার সমীকরণ নিয়েছি আর একটা ইলিপসের ইকুয়েশন নিয়েছি। বলেছি p এর মানটা কত হইলে এই ইলিপসটাকে এই সরলরেখায় স্পর্শ করবে। তাহলে একটা ইলিপসের স্ট্যান্ডার্ড ফরম্যাট নিব, x স্কয়ার প্লাস 4y স্কয়ার ইকুয়ালস টু 20। এটা একটা ইলিপসের ইকুয়েশন। এটা যদি একটা ইলিপসের ইকুয়েশন হয়,
এই ইলিপসের ইকুয়েশনটাকে স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিলে x স্কয়ার বাই 20 y স্কয়ার বাই 5 ইকুয়ালস টু 1 আর একটু সাজায় লিখলে x স্কয়ার বাই 2 রুট ওভার 5 প্লাস y স্কয়ার বাই রুট ওভার 5 এর হোল স্কয়ার ইকুয়ালস টু 1। প্রিয় শিক্ষার্থী তোমরা জানো এখানে a ইকুয়ালস টু 2 রুট ওভার 5 আর b ইকুয়ালস টু 5। দেন আমরা a এর মানটা বের করেছি b এর মানটা বের করেছি। এখন আমরা কি বলেছিলাম এই উপবৃত্তকে এই সরলরেখাটা স্পর্শ করবে। আমরা যদি বলি এরকম একটা ইলিপসের ইকুয়েশন আছে, এরকম একটা সরলরেখার সমীকরণ আছে সাপোজ, তো বলা হলো p এর মানটা কত হইলে এটা স্পর্শ করবে। তাহলে আমরা স্পর্শ করার শর্ত জানি c √a² + b² m²। আমরা যদি সরলরেখার সমীকরণটা চাই y mx p। প্রিয় শিক্ষার্থী এর সাথে কম্পেয়ার করি তাহলে কত পাবো আর c p আর এখানে m তো ঢাল m ঠিক আছে, তাহলে mx c যদি বলি আমরা একটু m এর মানটা নিয়ে নিলাম, যদি বের করতে জটিল হবে এটা চেঞ্জ করে নিই একটু, অর্থাৎ -x নিলাম, -x প্লাস সামথিং। বলা হলো এই সমীকরণটায় p এর মানটা কত হইলে স্পর্শ করবে। তাহলে m এর মানটা যদি একটা মান ধরে নেই এখানে সাপোজ -1, তাহলে m -1 and c p। তাহলে স্পর্শ করার কন্ডিশন এই যে c এর মান that is equals to √b² plus a² and m²। এখান থেকে b² মানে হচ্ছে 5 প্লাস a² এর মান হচ্ছে 20 and m² এর মান হচ্ছে -1² আমরা আরেকটু সাজায় লিখতে পারবো 25 that is plus minus 5, so p equals to plus minus 5। প্রিয় শিক্ষার্থী আমাকে যদি বের করতে বলা হয় যে এই উপবৃত্তকে সরলরেখাটি স্পর্শ করবে p এর মানটা কত হইলে, তোমরা নিঃসন্দেহে p এর দুটো মান পেয়ে গেছো যে p এর মান +5 হলে স্পর্শ করবে, -5 হলে স্পর্শ করবে। প্রিয় শিক্ষার্থী দেন আমরা কি বের করতে চাচ্ছি স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক, অর্থাৎ যেখানে স্পর্শ করেছে এই স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক। তাহলে স্পর্শ বিন্দুর কোঅর্ডিনেটস কি জানি -ma² c and b² c। আমরা যদি এই শিক্ষণফলটা কিভাবে আসছে এটা না দেখতাম, সরাসরি আমরা এই সূত্র লেখা হচ্ছে কোন অঙ্কটা শেষ করতে পারতাম, কিন্তু আমরা এই শিক্ষণফলটা শিখলে আমরা যতদিন অঙ্কটা আসবে আমরা এখন খুব সহজেই পড়াটা ম্যাথমেটিক্যালি কেস করবে যে স্পর্শ বিন্দু এটা এবং সেই মানটা বসায় দিলে সহজে পাওয়া যাবে। যেমন m এর মানটা হচ্ছে তোমার -1 আর a² এর মান হচ্ছে 20 বাই c এর একটা মান আমরা জানি এখানে +-5। দেন b² এর মান ছিল 5, c এর মান +-5, so +-4 +-1 এটা হলো আমাদের স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক। রেখা রেখা চলবে, ভাঙা রেখা চলবে। প্রিয় শিক্ষার্থী আমরা কি শিখলাম একটা ইলিপসকে যদি একটা সরলরেখা স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক এবং সেই স্পর্শ করার কন্ডিশন। এখন যে সমীকরণ বের করতে বলতো আমরা ঠিক এখানে p এর মানটা বসাই দিলে সমীকরণটা পেয়ে যাব। আমরা এই দুইটা শিক্ষণফল আগের ক্লাসগুলোতে দেখাইনি, আজকে এই দুইটা নতুন শিক্ষণফল ছিল, আমরা সেই সংক্রান্ত কথা বলেছি। প্রিয় শিক্ষার্থী তোমরা গত ক্লাসে একটা কোশ্চেন ছিল উপবৃত্তের ক্ষেত্রফল কত হবে। আমরা উপবৃত্তের ক্ষেত্রফল এটি আগে অঙ্কনমধ্যে দেখাই দিয়েছি, যদি কোশ্চেন উত্তর না পেয়ে থাকে এখান থেকে দেখে নেবা একটা উপবৃত্তের ক্ষেত্রফলের মান ক্ষেত্রফল কত। প্রিয় শিক্ষার্থী আমাদের কথা ছিল এবারে আমরা এইটা শেষ করার পরে সময় আছে কিছু আমরা হাইপারবোলা অতিবৃত্তে যাব। আমরা অতিবৃত্তে আরো একটা ক্লাস নিব, এরপরে তোমাদের যদি এই চ্যাপ্টারের উপর সময় থাকে আমরা সৃজনশীল 3 চ্যাপ্টার মিলে অর্থাৎ প্যারাবোলা, হাইপারবোলা, ইলিপস। অলওয়েজ রিমেম্বার যে তোমাদের পরীক্ষায় যে কোশ্চেনটা থাকবে এই কোশ্চেনটা কিন্তু প্যারাবোলা,
হাইপারবোলা এবং ইলিপস। 3 চ্যাপ্টার কমপ্লিট করার পর একটা স্ট্যান্ডার্ড সৃজনশীল কোশ্চেন হবে। আমরা 3টা চ্যাপ্টার করার পরে তোমাদের এর উপর একটা স্ট্যান্ডার্ড সৃজনশীল কোশ্চেন দেখাবো ইনশাআল্লাহ। আমরা একটু হাইপারবোলা চলে যাই। হাইপারবোলা এবং যারা উপবৃত্তটা বুঝতে পারছো অর্থাৎ তারা ইলিপস, তারা হাইপারবোলা খুব সহজেই বুঝবা, কারণ এই দুটো চ্যাপ্টারের সাথে পুরো মিল আছে। অধিবৃত্ত, অধিবৃত্ত এক্সারসাইজ আছে 6.3। আমরা বলেছিলাম তোমাদের 3টা চ্যাপ্টার 6.1 এর পরাবৃত্ত বা প্যারাবোলা, 6.2 তে আমরা ইলিপস দেখেছি, 6.3 তে অধিবৃত্ত বা হাইপারবোলা। প্রিয় শিক্ষার্থী, হাইপারবোলা কি জিনিস বা কাকে বলে এটা বুঝতে হবে। আমরা প্যারাবোলা চিনি বা পরাবৃত্ত চিনি, এটা একটা প্যারাবোলার সমীকরণ। কারণ আমরা আগে বলেছিলাম যে প্যারাবোলা, হাইপারবোলা, ইলিপস একটা আরেকটার সাথে রিলেটেড। আমরা যারা পরাবৃত্ত বা প্যারাবোলাটা ভালোভাবে শিখেছি তারা ইলিপসটা খুব সহজে বুঝতে পেরেছি ইনশাআল্লাহ। আর ইলিপস যারা দেখেছি বা সূত্রগুলো হোক বা শিখনফলগুলো ভালোভাবে বুঝতে পেরেছে তারা হাইপারবোলা একদম খুব সহজেই ধরতে পারবে। যেমন এটা একটা পরাবৃত্ত বা প্যারাবোলা বলছিলাম, এটা এস, এটা এ, এটা ছিল জেড। এইখানে একটা পরাবৃত্ত বা একটা বিন্দু ছিল পি যার স্থানাঙ্ক এক্স ওয়াই। আমরা এটা জানি এস থেকে পি, এটা এম থেকে পি। প্রিয় শিক্ষার্থী, আমরা এটা ইলিপস উপবৃত্তের সমীকরণ নিয়েছি প্যারাবোলা y = 4 x। আমরা প্যারাবোলার পরে আমরা ইলিপসের চিত্র দেখব। ইলিপস আমরা শিখেছিলাম, আমরা এটাকে ইলিপসের চিত্র বলেছিলাম। এটা ছিল আমাদের ইলিপসের সেন্টার, এটা এস, এটা এস ড্যাশ, এটা ছিল এ, এটা এ ড্যাশ, এটা জেড, এটা জেড ড্যাশ, এটা বি, দেন বি ড্যাশ। এই দুটো জিনিস আমরা শেষ করেছি। এখন অধিবৃত্ত বা হাইপারবোলা কি জিনিস আগে ডেফিনিশনটা বুঝবো। আমাদের কথা ছিল একটা স্থির বিন্দু থেকে একটা চলমান বিন্দু পি, এবং চলমান বিন্দুর কথা কি ছিল, কার্তেশীয় সমতলে একটা চলমান বিন্দু যদি পি হয় তাহলে এই চলমান বিন্দু পি থেকে স্থির বিন্দুর দূরত্ব আবার এই পি থেকে নিয়ামকের লম্ব দূরত্ব, এই দুটো দূরত্বের রেশিও একটা ধ্রুব সংখ্যা। ঠিক এখানে যদি বলি আমরা এখান থেকে যদি পি বলি স্থানাঙ্ক এক্স ওয়াই, এই দূরত্ব, এই দূরত্বের রেশিও একটা ধ্রুব সংখ্যা। তাহলে শর্ত ছিল এস থেকে পি এর মান এস পি ভাগ এমপি, সকল ক্ষেত্রে ই। অর্থাৎ একটা কার্তেশীয় সমতলে চলমান বিন্দু পি, এই পি বিন্দু থেকে স্থির বিন্দু এস এর দূরত্ব, পি থেকে নিয়ামকের লম্ব দূরত্ব, সেই দূরত্বটা ই। এবং সেই দূরত্বকে যদি আমরা বলি ই বা উৎকেন্দ্রিকতা, এই ই এর মানটা যখন 1 এর থেকে বড় হবে, where e is greater than 1, ই এর মানটা যখনই 1 এর থেকে বড় হবে তখন আমরা এটাকে মনে রাখবো এটা একটা অধিবৃত্তের সমীকরণ। আরেকবার, কার্তেশীয় সমতলে একটি চলমান বিন্দু পি, এই চলমান বিন্দু থেকে স্থির বিন্দু পর্যন্ত দূরত্ব এসপি, আর পি বিন্দু থেকে নিয়ামকের লম্ব দূরত্ব এমপি। এই দুটো দূরত্বকে যখন রেশিও নেওয়া হবে, এই দুটো দূরত্বের রেশিওকে সবসময় যদি উৎকেন্দ্রিকতা বা ইসেন্ট্রিসিটি ই দ্বারা প্রকাশ করা হয়, দেন এই ই এর মানটা যখন 1 এর থেকে বড় হবে তখন সেটা হাইপারবোলা বা অধিবৃত্ত। ই এর মানটা যখন ছিল 0 এর থেকে বড়, 1 এর থেকে ছোট তখন ছিল ইলিপস, ই = 1 ছিল তখন প্যারাবোলা। আমরা পরীক্ষার হলে এই তিনটা মান মনে রাখা একটু ডিফিকাল্ট হয়। আমরা মনে রাখবো যদি ই এর মানটা 1 এর থেকে বড়, হাই মানে কি উঁচু। আমার বাজারেরা মনে রাখবেন ই এর মানটা 1 এর থেকে বড়, 1 এর থেকে বড় হলে হাই, তার মানে যার উচ্চতা বেশি সেটা হাই, সেটা হলো অধিবৃত্ত বা হাই প্যারাবোলা। আরেকটা মনে রাখার শর্ত প্যারাবোলা, অর্থাৎ 1 এর যখন সমান হবে, সমান হলে তখন প্যারালাল বা সমান, এই সমান হলে তখন প্যারালালের সাথে পরাবৃত্ত বা প্যারাবোলা। তাহলে বাকিটা কি হবে, ইলিপস। আবার যদি 1 এর চেয়ে বড়, বড় মানে কি হাই বেশি,
এই একের চেয়ে বড় হলে তখন অধিবৃত্ত, অধি মানে হাই বা হাই প্যারাবোলা, সমান হলে তখন প্যারাবোলা, আর বাকিটা হবে ইলিপস। কারণ এই তিনটা মানও পরীক্ষার হলে এলোমেলো হয়ে যায়, কোনটা হাই প্যারাবোলার জন্য শর্ত, কোনটা প্যারাবোলার জন্য শর্ত, কোনটা ইলিপসের জন্য। তো আমরা অধিবৃত্তে ছিলাম, তাহলে অধিবৃত্তে কি মনে করলাম, একটা স্থির বিন্দু থেকে চলমান বিন্দু পি এর দূরত্ব, পি থেকে নিয়ামকের লম্ব দূরত্ব, দুইটা দূরত্বের রেশিও যদি একের চেয়ে বড় হয় তখন সেটাকে আমরা বলবো অধিবৃত্ত বা হাই প্যারাবোলা। প্রিয় শিক্ষার্থী, তাহলে হাই প্যারাবোলার স্ট্যান্ডার্ড সমীকরণ আমরা ইলিপসটা ছিল এটা x স্কয়ার বাই a স্কয়ার y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস টু 1, এটা ছিল আমাদের ইলিপসের স্ট্যান্ডার্ড সমীকরণ। প্রিয় শিক্ষার্থী, আমরা যখন ইলিপস পড়াইছিলাম তখন কিন্তু বলছিলাম তাদের মনে রাখার জন্য যে দুটো প্যারাবোলা আসবে, অর্থাৎ বাম দিক থেকে আমরা একটা প্যারাবোলা নেব আর ডান দিক থেকে আরেকটা প্যারাবোলা নিয়ে আসে যদি জয়েন্ট করা হয় তখন সেটা বলেছিলাম ইলিপস, মনে রাখার জন্য। ঠিক এখন যদি আমরা হাই প্যারাবোলার কথা বলি, এটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন ছিল ইলিপসের, আর হাই প্যারাবোলা অধিবৃত্তের স্ট্যান্ডার্ড সমীকরণটা হলো x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস টু 1। প্রিয় শিক্ষার্থী, দুটো সমীকরণের পার্থক্য কি দেখো, x স্কয়ার বাই a স্কয়ার y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস টু 1, এটা ছিল ইলিপস, এটা হাই প্যারাবোলা। তো ইলিপসের যে সমীকরণটা আমরা শিখেছি, এই সমীকরণটাতে কিন্তু আমরা বলেছিলাম এটা প্লাস, আর প্লাস হওয়ার কারণে ঠিক মনে রাখার জন্য বলেছি যে দুইটা প্যারাবোলা বা পরাবৃত্ত নিব, দুইটা প্যারাবোলা সংযোগ করব, সংযোগ করলে যেটা হবে সেটাই ইলিপস। আর যেহেতু স্ট্যান্ডার্ড সমীকরণ এটা আছে মাইনাস, যদি x এর উপর স্কয়ার থাকে y এর উপর স্কয়ার থাকে তখন এই সমীকরণে x এবং y এর স্কয়ার হওয়ার কারণে উভয় অক্ষের প্রতিসম ছিল। এখানেও কিন্তু x এর উপর স্কয়ার আছে, y এর উপর স্কয়ার আছে, শুধু দুটোর মধ্যে পার্থক্য কি, এটা ছিল প্লাস, এখানে মাইনাস। তার মানে এখানেও ঠিক যেমন দুইটা পরাবৃত্তের কথা বলেছিলাম, এখানেও দুটো প্যারাবোলা চিন্তা করব। যেমন আমরা এটা সেন্টার মনে করলাম, এই সেন্টার থেকে যদি এই প্যারাবোলাটা ঠিক বাম দিকে লাগাই, আমরা এরকম একটা প্যারাবোলা নেব, আর ঠিক এই দিক থেকে আরেকটা প্যারাবোলা নেব। আমরা এই দুটো প্যারাবোলা নিলাম। প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু বলেছি মনে রাখার সুবিধার জন্য এখানে প্লাস থাকার কারণে দুইটা প্যারাবোলার সংযোগ ঘটে ইলিপসের অবস্থাটা এরকম হয়েছে। আর যখন এই স্ট্যান্ডার্ড ইকুয়েশনে মাইনাস আছে, তো ঠিক এখানেও দুইটা প্যারাবোলা নিব বা পরাবৃত্ত নিব, বাট তারা থাকবে দুই দিকে বিচ্ছেদ, বিকজ এখানে মাঝখানে মাইনাস। মনে রাখার সুবিধার জন্য এটা এইভাবে বলছিলাম, আর এইটাকে এইভাবে মনে রাখবো। এখন এখানে কি আছে, এই পরাবৃত্তের মধ্যে যা ছিল এখানে সব সেম জিনিস থাকবে। যেমন এটা ছিল তোমার উপকেন্দ্র S, এটা ছিল শীর্ষবিন্দু A, এটা হবে Z, এইটার নাম হচ্ছে সেন্টার বা কেন্দ্র, এটার নাম হবে Z ড্যাশ, এটার নাম হবে A ড্যাশ, এটা হবে S ড্যাশ। অর্থাৎ তুমি ইলিপসের মধ্যে যা পেয়েছো সেম জিনিস এখানে সবগুলোই থাকবে, কারণ শুধু রেফারেন্সটা কি এখানে দুইটা প্যারাবোলার সংযোগ ঘটেছে মনে করো, আর এখানে দুইটা দুই দিকে গেছে। তাহলে এই ঠিক এইখানে একটা বিন্দু যদি আমরা বলি P, এই P বিন্দুর স্থানাঙ্ক x y সাপোজ, তাহলে S থেকে P পর্যন্ত দূরত্ব, এই P থেকে এটা লম্ব দূরত্ব MP। প্রিয় শিক্ষার্থী, M বরাবর এখানে একটা বিন্দু নেব B, এইখানে একটা বিন্দু নেব B ড্যাশ। শুধুমাত্র এই ইলিপসের সাথে হাইপারবোলার দুইটা জায়গায় পার্থক্য, যেমন এই A থেকে A ড্যাশ, এইটা নাম ছিল আমাদের ইলিপসের ক্ষেত্রে মনে আছে নিশ্চয়ই, A থেকে A ড্যাশের নাম কি, বৃহৎ অক্ষ, B থেকে B ড্যাশের নাম ছিল ক্ষুদ্র অক্ষ। শুধুমাত্র এই দুটা নামের পরিবর্তন ঘটবে, অর্থাৎ A থেকে A ড্যাশের এই নামটা হবে আর্ট অক্ষ বা ট্রান্সভার্স এক্সিস। এই আর্ট অক্ষ বা ট্রান্সভার্স এক্সিসটা হচ্ছে বৃহৎ অক্ষের, যেটা আগে আমাদের বৃহৎ অক্ষ ছিল, সেই বৃহৎ অক্ষ নামটা ইলিপসের ক্ষেত্রে ছিল বৃহৎ অক্ষ ইউজ করেছি আমরা, শুধুমাত্র এখানে নামটা চেঞ্জ করে লিখবো আর্ট অক্ষ। আর B থেকে B ড্যাশ, এটার নাম হবে অনুবন্ধী অক্ষ। আমরা আগে যেটাকে নাম বলেছিলাম ক্ষুদ্র অক্ষ, সেটাকে আমরা বলবো অনুবন্ধী অক্ষ, যেটা আগে নাম ছিল ক্ষুদ্র অক্ষ। এই ক্ষুদ্র অক্ষর পরিবর্তে নামটা অনুবন্ধী অক্ষ বা কনজুগেট এক্সিস।
শুধুমাত্র ইলিপসে যা যা আমরা প্রমাণ করেছি সব সেম, শুধু রেফারেন্সটা হচ্ছে দুইটা নামের পার্থক্য। অর্থাৎ এ থেকে এ ড্যাশের নামটা ছিল বৃহৎ অক্ষ, আর এ থেকে এ ড্যাশের নামটা হবে আড় অক্ষ। বি থেকে বি ড্যাশের নামটা হবে ক্ষুদ্র অক্ষ, অনুবন্ধী অক্ষ, যেটা আগে নাম ছিল ক্ষুদ্র অক্ষ। আর বাকি সকল কথা ইলিপসে যা যা ছিল সেম। যেমন এই সি থেকে আমাদের এখানে সি থেকে এ পর্যন্ত দূরত্ব, অর্থাৎ এ থেকে এ ড্যাশের দূরত্ব হলো টুয়াইস এ বিন্দু থেকে এ ড্যাশ পর্যন্ত ছিল বৃহৎ অক্ষের দৈর্ঘ্য আগে যেটা, সেটা আড় অক্ষের দৈর্ঘ্য টুয়াইস এ, এবং বি থেকে বি ড্যাশের দৈর্ঘ্যটা হবে টুয়াইস বি। প্রিয় শিক্ষার্থী, আমরা ইলিপসের ক্ষেত্রে একটা কন্ডিশন বলেছিলাম, সি থেকে এ পর্যন্ত, সি থেকে এ ড্যাশ পর্যন্ত দূরত্ব সমান। সো আমরা এখানে বলতে পারবো কেন্দ্র থেকে এ পর্যন্ত দূরত্ব সি থেকে এ ড্যাশের দূরত্ব স্মল এ, আবার কেন্দ্র থেকে বি, সি থেকে বি ড্যাশের দূরত্ব স্মল বি। এরপরে কি ছিল, এই এস, সি থেকে এস পর্যন্ত দূরত্ব ছিল উপকেন্দ্রের দূরত্ব, অর্থাৎ সি বিন্দু থেকে এস পর্যন্ত দূরত্ব, সি থেকে এস ড্যাশ, এটা সমুদ্রবর্তী, এটা ছিল এ ই। ইলিপসে এটা এ আমরা কেমনে আসে প্রমাণ করে দেখাইছি, সেম প্রক্রিয়া এটাও এ ই আসবে, এবং সে মানটা এ থেকে সি থেকে এস, সি থেকে এ ড্যাশ দূরত্ব হচ্ছে এ ই। প্রিয় শিক্ষার্থী, সি থেকে জেড ড্যাশের দূরত্ব সমান, এই সেন্টার থেকে জেড এর দূরত্ব সেন্টার থেকে জেড ড্যাশের দূরত্ব সমান ছিল, মনে আছে? বলতে পারবা সি থেকে জেড কোন দূরত্ব হলো a বাই ই, এটার মান ছিল a বাই ই। তাহলে এই সেন্টার থেকে এই পর্যন্ত দূরত্ব জেড, এই জেড ড্যাশের দূরত্ব হচ্ছে a বাই ই। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কি কি শিখলাম? একটা ইলিপসের ইকুয়েশন x স্কয়ার প্লাস a স্কয়ার y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস টু 1, ইলিপসের ইকুয়েশন। একটা প্যারাবোলার সমীকরণ y স্কয়ার ইকুয়াল টু 4 অফ ax। আমরা বলেছিলাম দুইটা প্যারাবোলা যদি একটা জায়গায় আমরা সংযোগ হয় সেটা ইলিপসের মধ্যে ইলিপস হবে, মনে রাখার সুবিধার জন্য। সুতরাং এই প্যারাবোলার মধ্যে যা ছিল ইলিপসের মধ্যে তাই থাকবে, সবগুলো ডাবল ছিল। আমরা এই নলেজটুকু ইতিমধ্যে অর্জন করেছি। প্রিয় শিক্ষার্থী, আমরা এবারে 3 নাম্বার চ্যাপ্টার হাই প্যারাবোলা চলে আসছি। হাই প্যারাবোলা চলে আসার ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, একটা ইলিপসের মধ্যে যা থাকবে হাই প্যারাবোলার মধ্যে সেম থাকবে, কারণ ইলিপসের স্ট্যান্ডার্ড ইকুয়েশন ছিল x স্কয়ার বাই a স্কয়ার y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস টু 1। এই দুটোর মাঝখানে প্লাস ছিল, বলেছিলাম দুইটা প্যারাবোলা একটা জায়গায় যেখানে সংযোগ হয় সেটা সেন্টার। এই সেন্টার হিসাব করে আমরা মানগুলো বের করা কিভাবে বের হয়েছে প্রত্যেকটা মান আমরা দেখিয়েছি। প্রিয় শিক্ষার্থী, এবারে আমরা হাই প্যারাবোলার ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ইকুয়েশন বলেছি x স্কয়ার বাই a স্কয়ার y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস টু 1। এইটাকে যদি মাঝখানে মাইনাস হওয়ার কারণে বলেছি দুইটা প্যারাবোলা বা পরাবৃত্ত, একটা ডান দিকে একটা বাম দিকে, দুইটা দুই দিকে থাকার কারণে মাইনাস হওয়ার কারণে মনে রাখার জন্য বলি তারা ছেদ করে না, আর প্লাস হওয়ার কারণে তারা ছেদ করেছে। তাহলে এই দুইটা ঠিক এই প্যারাবোলায় যা থাকবে এখানে সেম জিনিস আছে, শুধুমাত্র ডাবল আকারে। প্রিয় শিক্ষার্থী, তাহলে এই সি বিন্দুটা হলো সেন্টার বা কেন্দ্র। এই সি বিন্দু যদি সেন্টার বা কেন্দ্র বলি আমরা, এই কেন্দ্র ধরে এই ইলিপ প্যারাবোলায় যা ছিল সব ডান দিকে আছে। যেমন এটা ছিল উপকেন্দ্র, এটা ছিল শীর্ষবিন্দু, এটা ছিল নিয়ামক, এইটা ঠিক সেম ডাবল আকারে আছে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এই মানগুলো এখানে কিভাবে আসছে সব প্রমাণ দেখাইছি। আমরা হাই প্যারাবোলার প্রমাণ দেখাবো না, তোমাদের সুবিধার জন্য শুধু দুইটা নামের পরিবর্তন, সেটা হলো এ থেকে এ ড্যাশ, অর্থাৎ এ থেকে এ ড্যাশের নাম বলেছি আমরা আগে বৃহৎ অক্ষ, সেই নামটা আগে হবে আড় অক্ষ এখন। আর বি থেকে বি ড্যাশের নামটা হবে অনুবন্ধী অক্ষ, যেটা নাম ছিল ক্ষুদ্র অক্ষ। অনুবন্ধী অক্ষ কনজুগেট এক্সিস, আর একটা হচ্ছে ট্রান্সভার্স এক্সিস। আমরা এই দুইটা অক্ষ ধরে আমরা মানগুলোকে এখানে দেখিয়েছি। যেমন এ থেকে এ ড্যাশ, এ থেকে এ ড্যাশ যদি আড় অক্ষ হয়, আড় অক্ষের দৈর্ঘ্য হলো টুয়াইস এ। বি থেকে বি ড্যাশ থেকে যদি আমরা অনুবন্ধী অক্ষ বলি, এই অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য আগে যেটা ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য ছিল টুয়াইস বি, অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য হবে টুয়াইস বি। আমরা আগে প্রমাণ করে দেখিয়েছি সি থেকে এস পর্যন্ত দূরত্ব, সি থেকে এস ড্যাশ পর্যন্ত দূরত্ব হয় এ ই।
সেম এখানে সেই সি থেকে এস পর্যন্ত দূরত্ব আমরা এই ধরে নিয়েছি। সি থেকে জেড পর্যন্ত দূরত্ব, সি থেকে জেড ড্যাশ পর্যন্ত দূরত্ব, এটা হবে a বাই এই দুটো প্রমাণ আমরা আগের চ্যাপ্টারে করেছি, একই প্রমাণ। প্রিয় শিক্ষার্থী, সি থেকে এ এবং এ ড্যাশ সমদূরবর্তী, অর্থাৎ যেটা আর অক্ষের মধ্যবিন্দু হলো কেন্দ্র। সুতরাং এই দুইটা পয়েন্ট যখন টয়েজে হবে তখন সি থেকে এ পর্যন্ত দূরত্ব, সি থেকে এ ড্যাশ পর্যন্ত দূরত্ব হবে a। আবার সি থেকে বি পর্যন্ত দূরত্ব, সি থেকে বি ড্যাশ পর্যন্ত দূরত্ব হবে b। প্রিয় শিক্ষার্থী, এইটুকু নলেজ আমাদের ভিতরে, শুধুমাত্র নতুন নলেজ হলো নামটা আর অক্ষ, অনুবন্ধী অক্ষ। আমরা বাকি সকল সূত্র সেম, সকল প্রপার্টি সেম। আমরা সমীকরণটা x স্কয়ার বাই a স্কয়ার যখন হবে তখন বৃহৎ অক্ষ বা আর অক্ষের অবস্থান হবে x অক্ষ বরাবর। আর যদি এই সমীকরণটা y স্কয়ার বাই b স্কয়ার মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার ইকুয়ালস টু 1 বলি, তখন সমীকরণটার বৃহৎ অক্ষের অবস্থান হবে y অক্ষের উপরে। আমরা নেক্সট ক্লাসের ক্ষেত্রে এটা দেখাবো। অর্থাৎ ইলিপসের ক্ষেত্রে আমরা বলেছিলাম একটা হয় a is greater than b অথবা b is greater than a। প্রিয় শিক্ষার্থী, এর মানটা যদি বড় হয় তখন বৃহৎ অক্ষের অবস্থান দেখিয়েছি আমরা x অক্ষের উপরে। b is greater than যখন a হবে তখন আমরা দেখিয়েছি বৃহৎ অক্ষের অবস্থান হবে y অক্ষের উপরে। আবার এখানে x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস টু 1 হতে হবে। সুতরাং যদি x স্কয়ার আগে থাকে, এভাবে মনে রাখতে বলি স্টুডেন্টকে, x স্কয়ার যখন আগে হবে তখন বৃহৎ অক্ষের অবস্থানটা ধরবো আমরা x অক্ষের উপরে। আর যদি y স্কয়ার আগে থাকে, এই y স্কয়ার আগে থাকার জন্য y স্কয়ার বাই b স্কয়ার মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার, তখন মনে রাখার জন্য বলি বৃহৎ অক্ষের অবস্থান বা আর অক্ষের অবস্থানটা হবে y অক্ষের উপরে, অনুবন্ধী অক্ষের অবস্থান হবে x অক্ষের উপরে। প্রিয় শিক্ষার্থী, আমরা এই চিত্র এঁকে যে প্রপার্টিজ গুলো আগে ছিল সেই প্রপার্টিজ গুলো সব সেম থাকবে, শুধুমাত্র দুটো নাম পরিবর্তন করব। বৃহৎ অক্ষের জায়গায় লিখবো আর অক্ষ, ক্ষুদ্র অক্ষের জায়গায় লিখবো অনুবন্ধী অক্ষ। আর বাকি সকল সেম। আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমি আরেকটা ক্লাসের উপর নিব। এই ক্লাসটা নেক্সট ক্লাসে আমরা এই সূত্র বা শিক্ষণফলগুলো শেষ করে কিছু প্রবলেম সলভ করব। আশা করি তোমরা এই ক্লাসটা থাকবে এবং ওই ক্লাসে আমরা কিছু সৃজনশীল করব। আসলে ম্যাথমেটিক্সের উপরে থিওরিক্যাল নলেজ যেটুকু থাকবে সেটা অবশ্যই প্রপারলি অর্জন করবে, কারণ এই প্রপার্টিজ গুলো মুখস্থ করে মনে রাখা সম্ভব না, মনে রাখতে গেলে ভুল হয়ে যাবে। আর যদি বুঝে বুঝে করতে পারো তখন মনে থাকবে এবং সহজেই সৃজনশীল যেখান থেকে আসো অ্যান্সার করতে পারবে ইনশাআল্লাহ। তা সবাইকে ধন্যবাদ। আমরা আজকের সময় শেষ, তোমাদের সাথে ইনশাআল্লাহ আরেকটা ক্লাসে এটা শেষ করব। সবাই ভালো থাকবে, যে যেখানে আছো নিজ গৃহে থাকবে এবং স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলবে। সবাই ভালো থাকবে, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।